চিকিৎসা বিজ্ঞানে প্রায় কয়েক বছর কাটানোর পরেও কখনো এত বেশি অবাক হতে হয়নি ডক্টর ডি.এ. আরাফাতকে। কিন্তু আজ সেলিনা আহমেদের মেয়ে ইলা আহমেদ একদম ভরকে দিয়েছেন তাকে। আচমকাই এই মেয়েটা 17 জুন 1995 সালের কথা কিভাবে বলতে পারে তাকে? রুয়ান্ডার কথা সে কিভাবে বলতে পারে? এক্স্যাক্টলি এই ডেটের সম্পর্কে কেবল ডক্টর ডি.এ. আরাফাত ভালোভাবে জানেন, অন্য কারো জানা তা কথা নয়। মেয়েটা তখনও মিটি হাসছে, থতমত খেয়ে গেল। কিছু সময়ের জন্য নিজেকে বুঝতে দিলেন না, হতে পারে কোইন্সিডেন্স। যেহেতু চলে যেতে চেয়েছিলেন, এমন অবস্থায় মেয়েটা রেসপন্স করে, তাই ডক্টর ডি.এ. আরাফাত আবারও রুমে ফিরে আসেন এবং এসে তিনি মেয়েটার পাশে বসেন। বলে রাখা ভালো, মেয়েটাকে কিন্তু তখন পর্যন্ত বিছানার সাথে বাঁধা। মেয়েটার এক হাত বিছানার সাথে বাঁধা এবং কোমরের কিছু অংশ এমনভাবে ওড়না দিয়ে বাঁধা জানালার সাথে, যাতে করে সে লাফ দিতে না পারে, এবং অন্য যে হাতটি ছাড়া আছে এই মুহূর্তে, সেই হাত দিয়ে সে যাতে তার বাঁধন না খুলতে পারে সেই ব্যবস্থাও করা। যখন প্রথমবার ডক্টর আরাফাত সেলিনা আহমেদের বাসায় আসার পরে ইলা আহমেদকে এই অবস্থায় দেখতে পায়, তখন ডক্টর আরাফাত জিজ্ঞেস করেছিলেন সেলিনা আহমেদকে কেন তার মেয়ের এই অবস্থা এবং কেনই বা তারা এইভাবে তাকে বেঁধে রেখেছে। এটা তো সম্পূর্ণভাবে অমানসিক একটা কাজ। তাকে হয় এখানে রাখতে হবে খুব সুন্দরভাবে, নয়তো তাকে মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করতে হবে। কিন্তু সেলিনা আহমেদ, তার স্বামী, ইলার ভাই, ইলার বোন, এই পরিবারের প্রত্যেকজন ব্যক্তিবর্গ সবাই এক কথাই বলল ডক্টর আরাফাতকে যে ডাক্তার সাহেব, ব্যাপারটা এতটাই কঠিন যে এটা হয়তো বড় বড় ডাক্তাররাও কিছু করতে পারবে না। তখন সেলিনা আহমেদকে ডক্টর আরাফাত জিজ্ঞেস করেছিলেন, তাহলে আপনারা আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? সময় নষ্ট করার জন্য? হয়তো আপনাদের সময় হাতে আছে অনেক, কিন্তু আমার সময়টা তো এইভাবে নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না, কারণ আপনারাই চিন্তা ভাবনা করে রেখেছেন আপনারা কি করবেন। আবার আপনারা এই মুহূর্তে আমাকে বলছেন যতটুকু সম্ভব আমাদের পক্ষে ততটুকু করার। আবার আপনারাই বলছেন যে বড় বড় ডাক্তাররাও কিছু করতে পারবে না। তাহলে এই মুহূর্তে কাজের কাউন্সিলিং এর সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের, অবশ্যই আপনাদের। ডক্টর আরাফাতের এই কথার মাঝখানে সেলিনা আহমেদ বাধা দিয়ে বললেন, না, আপনি যেটা ভাবতেছেন ওই রকম কোনো কিছু না। আমি তো আপনাকে চেম্বারে বলেছিলাম যে আপনি জিন ভূত বিশ্বাস করেন কিনা। ওকে যে আমরা কেন বেঁধে রেখেছি আপনি জানেন? আমাদের এইখানে 2জন লোক কাজ করত, আমাদের গ্রামের লোক। ওই অবস্থার পর থেকে এই 2জনই ওকে সবসময় দেখে রাখত। যখন থেকে ওর এই অবস্থা, ও একদিন সুযোগ পেয়ে ওই মেয়েটার উরুর মধ্যে খাবারের কাঁটা চামচ সরাসরি ঢুকিয়ে দেয়। এরপরে আমারই মেয়ে আমারই গলার মধ্যে কামড় দেওয়ার চেষ্টা করে। আমি বাকিদের কথা বা কি বলবো আপনাকে। আমি কিন্তু আপনাকে ডাকতে যাই নাই। ডক্টর আরাফাত এই কথা শুনে পাল্টা প্রশ্ন করলেন, আপনি আমাকে ডাকতে যাননি মানে? আপনি তো আমার চেম্বারে গিয়েছিলেন, আপনি তো আমার চেম্বারে এসে আমাকে বলেছিলেন আপনার মেয়ের কথা। ডক্টর আরাফাতের এই কথা শুনে ইলার মা সেলিনা আহমেদ উত্তর দিলেন, আমি জানি না আপনি কিভাবে বিশ্বাস করবেন,
আমাদের মেয়েই আপনার নাম বলেছিল, আমাদের মেয়েই বলেছিল আপনার কাছে যেতে এবং আপনাকে যেইভাবে হোক এইখানে নিয়ে আসতে। কারণ আমার মেয়ের মধ্যে যে আসে, যে কথা বলে, সে সবসময় এইভাবে বলতো যে আপনি যদি আসেন তাহলে সে মেয়েকে ছেড়ে চলে যাবে। আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলি না। আমি কিন্তু আপনাকে শুরুতে বলেছিলাম যে আপনাকে জিন ভূতে বিশ্বাস করেন। আমি যদি আপনার চেম্বারে বসে আমি আপনাকে যদি এই সমস্ত কথা বলতে পারতাম, আমাকে বিশ্বাস করতেন না, এখনো করবেন না আমি জানি। কিন্তু যখন এসছেন একবার আমার মেয়েটাকে একটু দেখুন, কারণ ওর কথাতেই আপনাকে খুঁজে খুঁজে বের করে আমরা নিয়ে এসছি আজকে এখানে। এবং আল্লাহরও কি ইচ্ছা দেখেন, আপনাকে বলার পর আপনি রাজি হয়ে গেছেন। আপনারা তো সহসা বাড়িতে আসেন না কারো। ডক্টর আরাফাত একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। কিছু সময়ের জন্য তার মনে হলো এরা কি তার সাথে খেলাধুলা করছে কোনো রকম, এরা কি ফ্রড? কিন্তু তাদের যে বাসভবনটা, এই পরিবেশ দেখলে কেউ বুঝতে পারবে না যে এরা কোনো রকম ফ্রড। তারা সবাই ধনী, তাদের আচার আচরণ থেকে শুরু করে তাদের আশপাশের পরিবেশ সবকিছুই ধনী লোকের। তবুও আরো কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরেই ডক্টর আরাফাত ইলার রুমে প্রবেশ করেন এবং ইলার সাথে তার কাউন্সিলিং সেশন চলছিল। এবং এক পর্যায়ে কিন্তু ইলা বলে বসেছিল মিশন রিপোর্টের কথা। 1995 17 জুন রুয়ান্ডার কথা। এখন ডক্টর আরাফাত ইলার রুমে, ঠিক সেই মুহূর্তটা যে মুহূর্তে ইলার মুখ দিয়ে বের হয়ে এসেছিল মিশন রিপোর্ট 1995 7 জুন রুয়ান্ডা। ডক্টর আরাফাত মেয়েটা পাশে এসে বসলেন। মেয়েটা কিন্তু তখন পর্যন্ত বাধা, খুবই কেয়ারফুলি বাধা, যাতে সে কাউকে হার্ম না করতে পারে। ডক্টর ইলাকে জিজ্ঞেস করলেন, কে তুমি, ইলা নাকি অন্য কেউ? আমি ইলা না, আমি তুমি, আমি মেজর। ডক্টর এই কথা শুনে সরাসরি প্রশ্ন করলেন, তুমি কি আমার ব্যাপারে আগে থেকে জানো ইলা? তুমি কি কোনোভাবে আমাকে স্টাডি করেছিলে? দেখো, আমি কিন্তু বেশ কয়েক জায়গায় আগে বিভিন্ন সময় লেকচার দিয়েছি। এমনও হতে পারে যে তুমি আমার কোনো লেকচারে অ্যাটেন্ড করেছিলে এবং সেইখান থেকে হয়তো তুমি আমার ব্যাপারে কোনো তথ্য জানতে পারো। তাহলে সত্যি করে বলো তো ইলা, তুমি আমার ব্যাপারে কি কি জানো? আমরা সব জানি। আমরা, তুমি, তোমরা সব জানি, সব। আমার নাম মেজর, আমিও মেজর, তুমিও মেজর। রুয়ান্ডা 7 June 1995 রুয়ান্ডা। দেখো ইলা, যদি তুমি এই ধরনের খেলাটাই খেলো তাহলে আমাকে কিন্তু খুব বেশি কড়া লেভেলের ঔষধ প্রেসক্রাইব করতে হবে। এছাড়া কিন্তু কোনো উপায় রাখছো না তুমি আমার জন্য। আর এইভাবে যদি কথা বলো তো তোমার নিজের ক্ষতি হবে। তার যেতে বেশি ভালো হয় না তুমি আমার কাছে যদি সবকিছু খুলে বলো, তোমার সমস্যাটা যদি আমি ধরতে পারি তাহলে তোমাকে আমি সেইভাবেই চিকিৎসা দিতে পারবো। ইলা, ডক্টর আরাফাত লক্ষ্য করলেন এই মুহূর্তে ইলা কেমন যেন একেবারে সেন্সলেসের মতো
ঝুঁকে পড়ে আছে, একদম সাইলেন্ট। মনে হচ্ছে যেন কেউ বসে থাকা অবস্থায় ঘুমিয়ে গেছে। বেশ কয়েকবার ডাকলেন, কোনো সাড়া শব্দ নেই। ডক্টর আরাফাত একটু মুচকি হাসলেনও, আবার চিন্তাও করছিলেন কিছু। সেদিনের মতো ওই সেশনটা শেষ হয়। ডক্টর আরাফাত নিজের বাসায় ফিরে আসেন। ডক্টর আরাফাতের পরিবার আছে, কিন্তু তিনি তার পরিবার থেকে দূরে অবস্থান করছেন এই মুহূর্তে। তার পরিবার এই মুহূর্তে বিদেশে এবং তিনি বাংলাদেশে। তিনি তার বাসভবনে পৌঁছে ফ্রেশ হবার পরে আরাম চেয়ারে বসে ভাবছিলেন 17 জুন 1995 রুয়ান্ডা। এত সহজে কিন্তু ভুল হবার কথা নয়। একটু চিন্তা ধরল ডক্টর আরাফাতের ভিতরে, এতটুকু কারেক্ট কিভাবে হতে পারে সে? ও হতে পারে প্রিমনিশন, আবার প্রিমনিশন নাও হতে পারে। ধরে নেওয়া যায় যা আন্দাজ করেছে, আবার ধরে নেওয়া যায় এটাও, কারণ মেয়েটা যেহেতু আমাকেই টার্গেট করে এনেছে, হয়তো এমনও হতে পারে যে আমার লেকচারগুলো অ্যাটেন্ড করেছে। কিন্তু তাই বলে সে রুয়ান্ডার কথা তো জানার কথা না তার। আমি কখনো কাউকে বলিনি, তাহলে সে সেই ব্যাপার জানলো কিভাবে? ঠিক ওই সময় ডক্টর আরাফাত একটা হাসি শুনতে পান, যে হাসিটা যার পাশে বাতাসে যেন রীতিমতো ঘুরে ঘুরে আসছে। এত স্পষ্ট হাসি যা কোনো মানুষের পক্ষে হাসা সম্ভব নয়। ডক্টর আরাফাত এই হাসি শোনা মাত্রই উঠে দাঁড়ান এবং তিনি প্রচন্ডভাবে অ্যাক্টিভ হয়ে যান। তিনি একটি লাঠি তুলে নেন এবং তার পুরো ফ্ল্যাটটাকে ভালো করে চেক করেন। না, কোনো ব্রেক ইন হয়নি, কোনো চোর ডাকাতও প্রবেশ করেনি, কোনো ব্যক্তিও তার ফ্ল্যাটে ওই সময় ছিল না। কিন্তু ওই হাসিটা কে হাসলো, যে হাসিটা বাতাসে গুঞ্জিত হয়েছিল? ভাবছিলেন, কিন্তু ডাক্তার কোনো মতেই একটা ব্যাপার নিয়ে বেশি ভাবতেন না। তিনি হয়তো কিছু মুহূর্তেই ভেবেছিলেন যে হাসিটা কে দিয়েছিল। আবার এমনও হতে পারে যে অবচেতন মনে তিনি হয়তো শুনেছেন, কিন্তু কেউ হাসেনি। তিনি লাইট অফ করে নিজের বিছানায় যে শোন, তার জানালার পর্দাটা উঠছে, আর ওই জানালার পর্দার বাইরে কেউ একজন তখন দাঁড়িয়ে আছে। যে দাঁড়িয়ে আছে সে মানুষ নয়, সে ডক্টর আরাফাতকে দেখছে। হয়তো সে ডক্টর আরাফাতকে আরো ভালো করে দেখছে, হয়তো তাকে কিভাবে ভাঙবে বা কিভাবে তাকে কাবু করবে সেটাই ভাবছে। একটুখানি নিজের অস্তিত্ব বুঝিয়ে দেওয়ার জন্য একটু ফু দিল সে জানালার পর্দায়। সেদিন বাইরে বাতাস ছিল না, কিন্তু জানালার পর্দা সেই ফুতে এমনভাবে উড়ে গেল যেন সেই বাতাসটা রীতিমতো ঝড় তুফানের মতো বাইরে থেকে এসে জানালায় আঘাত করেছে। ডক্টর আরাফাতের চোখ লেগে এসেছিল প্রায়। সে ঘুরে তাকায়, পর্দাটা তো উঠতে দেখলো সে, কিন্তু অদৃশ্যমান সেই ব্যক্তি যে জানালার ওই পারে দাঁড়ানো, তাকে সে দেখতে পায়নি। জানালার ওই পারে অদৃশ্যমান যে ব্যক্তি দাঁড়িয়ে আছে এখন, সে তখন মুচকি হাসছে, কারণ এটাই শয়তান পছন্দ করে। শয়তান পছন্দ করে সে সবার মাঝখানে থাকবে
তবুও কেউ ঘুণাক্ষরেও টের পাবে না যে শয়তান সবার মাঝখানে এই মুহূর্তে অবস্থান করছে। রাত 1:48। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের একটি কম্পাউন্ড, যে কম্পাউন্ডে এই মুহূর্তে অবস্থান করছে 3টি দেশের মিলিটারি সৈন্য, যারা এই মুহূর্তে এই কম্পাউন্ডে অবস্থান করছে তারা প্রত্যেকেই জাতিসংঘের আন্ডারে। ওয়ারলেসে কিছুক্ষণ আগে তাদেরকে খবর দেওয়া হয়েছিল পরিস্থিতি অত্যন্ত জটিল। প্রত্যেকটি আর্মি পার্সোনালকে স্ট্রিক্টলি অর্ডার দেওয়া ছিল ইভাকুয়েশন না হওয়ার আগ পর্যন্ত এই ক্যাম্পের বাইরে তারা কেউ বের হবে না, এবং ক্যাম্প যদি কোনোভাবে আক্রমণের শিকার হয় তাহলে তারা ফুল ফোর্সে সে আক্রমণকে প্রতিহত করবে। তাদের কাছে ইন্টেল দেওয়া ছিল বাইরে যারা এই মুহূর্তে রাহাজানি করছে তারা প্রত্যেকেই সিভিল, সুতরাং তাদের কাছ থেকে কোনো রকমের বড় ধরনের হামলার আশঙ্কা এই মুহূর্তে নেই। যতক্ষণ পর্যন্ত এভাকুয়েশন প্রক্রিয়া শুরু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটি আর্মি পার্সোনাল হাই অ্যালার্টে থাকবে এবং তারা ক্যাম্পে অবস্থান করবে। ওয়্যারলেসের এই খবর পাওয়ার পরে 3টি দেশেরই আর্মি পার্সোনাল তারা হাই অ্যালার্টে অবস্থান নিলেন এবং প্রত্যেকেই ফুল গিয়ার্ড আপ। প্রত্যেকের কাছে ট্যাকটিক্যাল ওয়েপেন ছিল, প্রত্যেকের কাছে সরঞ্জামাদি ছিল। এক একজন মিলিটারি পার্সোনাল যদি চায় তারা একসাথে 1000 নিরস্ত্র ব্যক্তিকে একাই সামলাতে পারবে, কারণ তারা ট্রেন্ড সোলজার। দূর থেকে প্রচন্ড আর্তনাদের শব্দ, নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ, বৃদ্ধার। রুয়ান্ডায় সেই সময় সিভিল ওয়ার চলছিল। এটা সেই সময় যে সময় গণহত্যা রুয়ান্ডায় চলছিল। প্রত্যেকটা আর্মি পার্সোনাল তাদের নিজ কানে শুনতে পাচ্ছিল মানুষের হাহাকার। দূর থেকে রাতের অন্ধকারে নিঃশব্দ, কিন্তু শুধুমাত্র তাদের হাহাকার শোনা যাচ্ছে। সেই সাথে শোনা যাচ্ছে রাক্ষসদের হাসি, রাক্ষসদের তাণ্ডব লীলা। মাঝে মাঝে বাতাসে ভেসে আসছে ফায়ারিং এর শব্দ। হয়তো কেউ চিৎকার করছিল, ফায়ারিং এর শব্দ হলো, তারপর তার চিৎকার থেমে গেল। এইভাবেই চলছিল। যে 3টি সেনাবহর ওই ক্যাম্পে অবস্থান করছিল তার মধ্যে একটি সেনাবহরে বাংলাদেশের বেশ কয়েকজন আর্মি পার্সোনাল ছিলেন, যারা শান্তিরক্ষী মিশনে সেই সময় রুয়ান্ডায় ছিলেন। স্ট্রিক্ট অর্ডার ছিল হাই অ্যালার্টে থাকার, কিন্তু তাদের মধ্যে থেকে একজন কোনো মতে সহ্য করতে পারছিলেন না। কোনো মতে তিনি সহ্য করতে পারছিলেন না এই নারকীয়তার। তিনি ফুলি ট্যাকটিক্যালি গিয়ার্ড আপ, তবুও তার কানে দূর থেকে ভেসে আসা আর্তনাদ যেন বীজ ঢেলে দিচ্ছিল। সবার অগোচরে ক্যাম্প থেকে দেয়াল টপকে এই মিলিটারি পার্সোনাল যিনি সহ্য করতে পারছিলেন না, তিনি এগিয়ে যাচ্ছিলেন, কারণ তিনি জানতেন যে তাদের ক্যাম্প থেকে প্রায় 600 মিটার দূরে একটি গ্রাম আছে, যে গ্রামে এই মুহূর্তে বিদ্রোহীরা হামলা করেছে। তিনি সইতে পারছিলেন না। সেই আর্মি পার্সোনাল তিনি 1, 2, 3 পুরো 3 ঘন্টা একাই বিদ্রোহীদের দমন করতে পেরেছিলেন। পুরো 3টে ঘন্টা
তিনি একা যুদ্ধ করেছেন তার কাছে যতটুকু অ্যামুনিশন ছিল সব কিছু দিয়ে, শুধুমাত্র নিজের বিবেককে শান্ত করার জন্য। সেই আর্মি পার্সোনালকে পরে উদ্ধার করা হয় এবং সেই আর্মি পার্সোনালকে ইভাকুয়েট করে প্রথমে ইউএনের একটি প্যারামিলিটারি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেইখান থেকে পরে তাদেরকে যার যার ডেজিগনেটেড এরিয়াতে পাঠিয়ে দেওয়া হয় এবং সেইখান থেকে এই আর্মি পার্সোনাল বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে ফিরে আসার পর তিনি মুখোমুখি হন কোর্ট মার্শালের। কোর্ট মার্শালে তাকে দায়ী করা হয় কমান্ড ফলো না করার জন্য এবং শাস্তিস্বরূপ তাকে ডিমোশন দেওয়া হয় তার র্যাঙ্ক থেকে এবং সে আর্মি পার্সোনাল পরবর্তীতে স্বেচ্ছায় রিটায়ার করেন। রাত 1:48, ঘুম ভেঙে গেল ডক্টর আরাফাতের। স্বপ্নটা তিনি দেখছিলেন। আর্মি ক্যাম্প, রুয়ান্ডা, 600 মিটার দূরের ওই গ্রাম, 3 ঘন্টার অপারেশন, ফুলি ট্যাকটিক্যাল গিয়ার আপ। ওই অফিসার অন্য কেউ নন, ডক্টর আরাফাত, মেজর আরাফাত। সেই দিন তিনি অর্ডার ফলো করেননি। তিনি নিজের বিবেককে শুনেছিলেন শুধুমাত্র। তার বিবেকের তাড়নায় তিনি ওই ক্যাম্পের দেয়াল টপকে বেরিয়ে আসেন। তিনি প্রথমে তার সামনে যে কজন বিদ্রোহী ছিল তাদেরকে গুলি মারতে চাননি। তিনি শুধুমাত্র চেয়েছিলেন যে ওরা যাতে স্যারেন্ডার করে, কিন্তু ওরা স্যারেন্ডার করেনি। ওরা তার দিকে তেড়ে এসেছিল তাকে মারার জন্য এবং সেই বিদ্রোহীরা কিন্তু ধারালো অস্ত্রে সুসজ্জিত। তারা কিন্তু তখন পর্যন্ত ফুলি আর্ম পায়নি। তাদেরকে টেক ডাউন করেন মেজর আরাফাত এবং এক এক করে টেক ডাউন করতে করতে একসময় তার অ্যামুনিশন ফুরিয়ে আসে। তিনি তাদেরকে জানে মারেননি। প্রত্যেককে টেক ডাউন করতে হয় কিভাবে এটা আর্মি জানে। একজন ফুলি ট্রেন্ড সোলজার জানেন কোথায় শুট করতে হয় যাতে ওই শুটের লিথেল না হয়, ওই শুটের কারণে তার যাতে প্রাণ না হারায়। কিন্তু একটা সময়ে ওই 3 ঘন্টায় কি হয়েছিল? স্বপ্ন থেকে ঘুম ভাঙার পর অস্থির হয়ে উঠেছিলেন ডক্টর আরাফাত। তার তখন মনে পড়তে লাগলো সে 3 ঘন্টার কথা। তিনি ভুলে থাকতে চেয়েছিলেন সবকিছু, কিন্তু হঠাৎ আজ এই স্বপ্নটা স্বপ্ন নয়, অতীতের স্মৃতি। যেন টাইম ট্রাভেল করে এসছেন উনি এইমাত্র। অতীতে সেই মুহূর্ত তিনি আবারও অনুভব করে সেইখান থেকে ফিরে আবার এখানে এসেছেন এইমাত্র। ডক্টর আরাফাতের তখনও মনে ছিল যখন তার কাছে অ্যামুনিশন প্রায় ফুরিয়ে এসেছিল, অল্প কয়েকটি সাউন্ড গ্রেনেড ছিল তার সাথে। তখন চারপাশ থেকে বিদ্রোহীরা তাকে ঘিরে ফেলেছিল, তাকে কেটে টুকরো টুকরো করে ফেলতো তারা। কিন্তু আচমকা একটা হাত, আচমকাই একটা হাতই শুধু তিনি দেখতে পান, যে হাতে ছিল একটা মাফলার। অন্ধকারে একটা ছায়া, যে ছায়ার মাথায় কিছু একটা ছিল, যার এক হাতে ছিল মাফলার। ওই ছায়াটা এক এক করে প্রত্যেকটা বিদ্রোহীকে টেক ডাউন করে, প্রত্যেকটা বিদ্রোহীকে আকাশে তুলে ছুঁড়ে মারে মাটির উপরে।
আশ্চর্য হয়ে হয়তো হ্যালুসিনেশনের শিকার তিনি ভাবছিলেন তখন, কিন্তু কল্পনাও করা যায় যে একটা ছায়া, যার কোনো শক্তি থাকার কথা না, যার কোনো বডি থাকার কথা না, সে রক্ত মাংসের একটা মানুষকে তুলে তুলে আছাড় মারবে। এমনকি সেই ছায়াময় ফিগারটা তাকে কমান্ড দিচ্ছিল কোন দিক দিয়ে যেতে হবে, যে দিক দিয়ে গেলে সে খুবই দ্রুত তার ক্যাম্পে যে পৌঁছাতে পারবে। এবং এবং অদ্ভুতভাবে, অবিশ্বাস্যভাবে ওই ছায়ার কথা, ওই ছায়া কি বলছে সেটা তিনি শুনতে পাচ্ছেন। সেই ছায়া যখন হাত দিয়ে ইশারা দিয়েছিল ক্যাম্প কোন দিকে, সেই হাতে তিনি একটা মাফলার দেখেছিলেন। আজও এইখানে বসা অবস্থায় ডক্টর আরাফাত এটাই ভাবেন, হয়তো তিনি সেদিন ভুল দেখেছেন, কিন্তু মানুষগুলো তো শূন্যে নিজে নিজে লাফ দিয়ে আছাড় খায়নি। ওরা তো এসেছিল তাকে হত্যা করার জন্য। কিন্তু কে সে যে তাকে আছাড় দিয়েছে এইভাবে, এক একটা লোককে তুলে তুলে আছাড় মেরেছে, ভাবছিলেন ডক্টর আরাফাত। উঠে দাঁড়ান ডক্টর আরাফাত, হেঁটে যান তার ড্রয়ারের কাছে, টেবিলের ড্রয়ারে। খুলে তিনি দেখতে পান তার র্যাঙ্কের ব্যাজটাকে তিনি স্পর্শ করলেন। তারা যখন প্রথমবার শপথ নেন, তাদের শপথে প্রথম বাক্যই ছিল যেই কোনো মূল্যে দেশকে প্রোটেক্ট করতে হবে, এই দেশের জন্য জান দিতে হবে, যেই কোনো মূল্যে দেশকে বাঁচিয়ে রাখতে হবে, দেশের মানুষজনকে যেই কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে হবে, দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব তাদের। ক্যাডেট কলেজ থেকে যখন তিনি বের হন, তখন দেশপ্রেম ছিল তাদের মধ্যে চওড়া। আর আজ সে দেশপ্রেম হয়ে গেছে শূন্য। টেবিল থেকে নিজের র্যাঙ্কের ব্যাজটা বের করে নিয়ে আসেন ডক্টর আরাফাত। এই র্যাঙ্কের ব্যাজ তার বুকে থাকত। তিনি একজন সোলজার, যার জায়গা ছিল ব্যাটেলফিল্ডে, যার জায়গা ছিল ব্যারাকে। আজ সে ব্যারাকবিহীন একজন সাধারণ মানুষ। এখন সে সোলজার নয়, তার এই পরিচয় কেউই জানে না। তার এই পরিচয় শুধুমাত্র সেই জানে এবং তার পরিবারই জানে যে ডক্টর আরাফাত ছিলেন মেজর টি.এ. আরাফাত। নিজের র্যাঙ্ক ব্যাজ টেবিলের ড্রয়ারে রেখে বিছানার দিকে শুতে যাবেন, ঘুরে তাকিয়েছেন শুধুমাত্র। তার বিছানায় তিনি দেখতে পান সেলিনা আহমেদের মেয়ে ইলা আহমেদ বসা, এবং তার চেহারা ডিসফিগার্ড হয়ে গেছে, তার থুতনি বিচ্ছিন্ন হয়ে ঝুলে আছে, ঠিক যেমনটা তিনি লেকচারের সময় একটি ছবি দেখিয়ে বলেছিলেন, এক ব্যক্তির ছবি যার থুতনি ডিসলোকেটেড। তিনি ব্যাখ্যা দিয়েছিলেন, যখন শারীরিকভাবে একজন ব্যক্তি মনে করে যে সেই তার শক্তিকে যেই কোনোভাবে চ্যানেলাইজ করতে পারে, তখন সে সেই শক্তি ব্যবহার করতে গিয়ে নিজের থুতনিকেও ডিসলোকেটেড করতে পারে। এমনটাই ব্যাখ্যা ছিল, কাছাকাছি। ডক্টর আরাফাত চমকে গেছেন, কিন্তু একজন ট্রেন্ড সোলজার তারা ভয় পায় না, তারা চমকাতে পারে, তারা ভয় পায় না। তিনি ভয় পাননি। তিনি নিজের চোখ একবার বন্ধ করলেন, হ্যালুসিনেট করছেন হয়তো। তিনি আবার চোখ খুললেন, কিন্তু তিনি চোখ খোলার সাথে সাথে সেই মেয়ে একদম তার চেহারার সামনে।
তার থুতনিটা ডিসফিগার, তার মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। Hello, doctor. Did you remember 1995, 7th June, Rwanda? আমরা সেখানে ছিলাম। এক এক করে আমাদের লোকজনকে তুমি কোলে করে করে মেরেছ। মনে পড়ে তোমার? সেই জন্যই তো তোমাকে কোর্ট মার্শাল করে তোমাকে ডেমোশন দিয়ে দিয়েছে। আর এখন তুমি দেখো, তুমি একজন সাধারণ মানুষ। তোমাকে কি সে পড়াশোনা করেছিল? সে কি তার পরস্পরে আছে তোমার উপরে? তোমার কি মনে আছে সে কে? সে তোমাকে বাঁচিয়েছিল। তুমি কি তার পরশ পেয়েছ? না, সে তোমাকে তার পরশ দেয়নি। না, সে অন্য কাউকে ঠিক করেছে। অন্য কেউ, সে অন্য কাউকে ঠিক করেছে। মেজর, তোমার কি হবে এবার? ডক্টর আরাফাত চমকে গিয়েছিলেন। চমকে যাবার পর যখন সেই শয়তান কথা বলছিল তার সাথে, কখন যেন সেই শয়তান তার দুই হাত ডক্টর আরাফাতের গলায় এমন ভাবে সাজিয়ে রাখলো এবং ধীরে ধীরে চাপ দিতে থাকলো ডক্টর আরাফাতকে চোখ করে মেরে ফেলার জন্য। ডক্টর আরাফাত নিজের গলায় চাপ অনুভব করছিলেন, প্রচন্ড চাপ তিনি অনুভব করছিলেন, কিন্তু তার চেহারার সামনে ইলা আহমেদ, সে তখনও কি যেন বলছে। সে তখনও কেন যেন বারবার বলছে পরশ, স্পর্শ, না সে অন্য কাউকে ঠিক করেছে। অদ্ভুত অদ্ভুত সব কথা। ডক্টর আরাফাতের গলায় চাপ এত বেশি বাড়ল, সে নিঃশ্বাস নিতে পারছে না। তার হাতের আঙ্গুলগুলো ঝিনঝিন করতে শুরু করেছে। ডক্টর আরাফাত নিজের শক্তি হারাচ্ছে ধীরে ধীরে। রাত 1:48। ঘুম ভাঙল ডক্টর আরাফাতের। যখন তার ঘুম ভাঙে, তিনি তার নিজের গলায় ফাঁস অনুভব করছিলেন। নিঃশ্বাস আটকে যাবার মতো অবস্থা তার। তিনি প্রচন্ড জোরে হাঁপাচ্ছেন, উঠে বসেছেন। তিনি হাঁপাচ্ছেন এবং রিয়ালাইজ করার চেষ্টা করছেন তিনি কি এখন জেগে আছেন না তিনি ঘুমাচ্ছেন। তাহলে কিছুক্ষণ আগে তিনি দেখলেন কেউ তার গলা টিপে ধরার চেষ্টা করছে, আবার কিছুক্ষণ আগে তিনি দেখলেন তিনি রুয়ান্ডায়। তাহলে কোনটা কখন ঘটল? কোনটা পূর্বে ঘটলো এবং কোনটা আগে ঘটলো? 1:48 তো তিনি দেখেছিলেন ঘুমের মধ্যে। তিনি 1:48 দেখেছিলেন তো, তাহলে এখন আবার কিভাবে 1:48 বাজে? ডক্টর আরাফাত উঠে বসেন। তিনি উঠে বসার পর তার নজর যায় তার টেবিলে। ড্রয়ারটা খোলা। তিনি উঠে লাইট জ্বালান। হালকা আলোয় যে ঘরটা কেমন যেন মায়াবী লাগছিল, উজ্জ্বল আলোতে সেই ঘরটা আরো বেশি সুন্দর লাগলো। তখন ওই ঘুমন্ত চোখ নিয়ে তিনি তার টেবিলের কাছে যান। ড্রয়ারটা খোলা ছিল। কিছুক্ষণ আগে তো তার মনে হলো যে তিনি তার র্যাঙ্ক ব্যাচটা দেখছিলেন কিছুক্ষণ আগেই। তাহলে এটা কি?
কেন এটা খোলা এখন? কেনই বা টেবিলের ড্রয়ারটা খোলা? আর র্যাঙ্ক ব্যাচ ছিল এক জায়গায়, যেটা সবসময় গোছানো থাকে, সেটা টেবিলের ওই ড্রয়ারের ডান দিকে থাকতো, কিন্তু সেটা এখন বাম দিকে কেন? বাম দিকের ওই ছবিটার উপরেই বা র্যাঙ্ক ব্যাচটা কেন? ওই ছবিটা হাতে তুলে নিলেন ডক্টর আরাফাত। ক্যাডেট কলেজের সেই দিনের ছবি, যে গ্রুপটা ছিল তাদের, সেই গ্রুপের ছবি। সাদা কালো সেই ছবির পেছনে কয়েকটা লাইন লেখা। এই গানটা তারা শেষবারের মতো এক পিকনিকের দিন একসাথে সব বন্ধুরা মিলে গিয়েছিল।